আজকের অনলাইন পাঠে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখবে তা হলো সার্বিক সেট, উপসেট, পূরক সেট ও শক্তি সেট গঠন করতে পারবে, বিভিন্ন সেটের সংযোগ, ছেদ ও অন্তর নির্ণয় করতে পারবে। উচ্চতর গণিতের অধ্যায় 1, এটা হলো সেট ও ফাংশন নিয়ে। তবে অধ্যায় 1-এর মধ্যে দুটো পার্ট আছে। 1.1 অধ্যায়ের মধ্যে শুধু সেট নিয়ে আলোচনা। তো আমরা প্রথমে এই সেট নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। সেট কি সেটা সম্পর্কে জানতে হলে আমরা এক বাক্যে যদি বুঝতে চাই তাহলে আমাদের এই প্রথম লাইনটা জানতে পারলেই হবে। সেটের ক্ষেত্রে এটা হচ্ছে একটা সংজ্ঞা। বাস্তব বা চিন্তা জগতের বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে সেট বলা হয়। সুনির্ধারিত বলতে এলোমেলো নয়, আমি যেটা বলবো স্পষ্ট করে যদি বলি তবে সেটার মাঝে যত কিছু আছে একত্রে আমরা সেট বলতে পারি। হ্যাঁ, তোমাদের বলি যে জ্যামিতি বক্সের এটা একটা সেট। জ্যামিতি বক্সের সাথে সম্পর্কযুক্ত পেন্সিল, ইরেজার, কাটার, হ্যাঁ, তারপরে হচ্ছে কোন থাকে দুইটা, স্কেল থাকে, তারপরে কি বলা যায় পেন্সিল কম্পাস, বা শুধু কম্পাস কাটা, এগুলো থাকে। এগুলো সবগুলোকে নিয়ে আমি বলতে পারবো এটা হলো জ্যামিতিক সেট। এটা সুনির্ধারিত। এখন যদি তুমি এটার ভেতরে যদি বলো যে এটার ভেতরে কলম থাকে, আমার এটার সাথে একটা কলমদানি আছে, এটার সাথে আমার বাড়তি একটা ছোট নাইফ, একটা ছুরি আছে, তাহলে ব্যাপারটা সুনির্ধারিত হলো না, তাহলে ব্যাপারগুলো এলোমেলো হয়ে গেল। আমার কথা কি সবাই বুঝছো? অর্থাৎ তোমরা চিন্তা করবে কিন্তু চিন্তাটা হবে সুনির্ধারিত কোনো একটা বিষয়ের উপরে। আমি যদি বলি ক্লাস 9-এর যতগুলো সেকশন আছে সবগুলো সেকশন নিয়ে আমি একটা সেট কল্পনা করছি। এখন 9-এর সেকশন আছেই, ধরো তোমাদের ছেলেদের ক্ষেত্রে আমি জানি যেটা GHIJKL পর্যন্ত গিয়ে থেমে গেছে। এখন কেউ যদি পরে বলে যে এটার বাইরেও আমার WXYZ আছে, তাহলে ওই মুহূর্তে আমাকে বুঝতে হবে যেটা হলো সুনির্ধারিত নয়। আচ্ছা, এটা একটা কথা। আর সেটের ভেতরে যতগুলো মান আমরা দেখি সেটা সংখ্যা হতে পারে, সেটা ABCD হতে পারে, অন্য কোনো অ্যালফাবেট বা অন্য কোনো সিম্বল হতে পারে, এদের প্রত্যেককেই বলা হবে পৃথক পৃথক ভাবে সেটের উপাদান বলা হবে। এখানে 149 প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি হচ্ছে এই এস সেটের উপাদান হিসাবে গণ্য হবে। তো এই জিনিসটাকে আমরা যখন প্রকাশ করব যে কে কার সেট বা উপাদান, সেটা করার জন্য আমরা এই সাইনটা ব্যবহার করি। এটাকে আমরা অনেকে এলিমেন্টস বলি, কিন্তু এটার আসল প্রায়োগিক নামটা হচ্ছে বিলংস টু, অর্থাৎ এক্স বিলংস টু এ, এক্স এর উপাদান। ঠিক আছে? আর আমি যদি এখন এখান থেকে ধরো একটা পিক করি 16, বলতো 16 কি এস এর উপাদান নাকি না? উপাদান। তাহলে আমি লিখবো তখন 16 ইজ বিলংস টু এস। আর এটার ভেতরে যদি উপাদান না হয়ে থাকে, এখানে আমি যতগুলো সংখ্যা দেখছি তার ভেতরে সাপোজ আমি লিখলাম 30, তুমি যদি ভালো করে দেখো 30 কি এই এস এর ভেতরে আছে নাকি নেই? নেই। সেক্ষেত্রে আমার ব্যাপারটা হবে দিস ইজ নট বিলংস টু, তখন হচ্ছে এভাবে কেটে দিতে হয়। আমি তখন লিখতে পারবো যে 30 ইজ নট বিলংস টু এস। এস দিয়ে এখানে একটা সেটকে জাস্ট প্রকাশ করা হচ্ছে। আচ্ছা, সেট গঠন পদ্ধতি এগুলো তোমরা জানো, এগুলো নিয়ে আমি মন্তব্য করছি না। সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট এটা খুবই ইম্পর্টেন্ট একটা টার্মস, আমরা জানি। ইউনিভার্সাল সেট এটাকে ইউ দিয়ে প্রকাশ করা হয়। সহজ কথা, যত সেট নিয়ে আমরা আলোচনা করি, আমরা যদি ধরি যে কারো সন্তান আছে, সন্তান থেকে নাতি নাতনি হয়েছে, তাহলে আমি যদি বলি সামগ্রিকভাবে তাদের মাথা হচ্ছে কে? দাদা। অর্থাৎ দাদাকে আমি ধরছি ইউনিভার্সাল সেট, যার ভেতর থেকে সবাই বের হয়েছে। বুঝাইতে পারছি? কেউ কি তোমার কি Yes, মনে sir. হয় যে এর বাইরে কারো জিনগত কোনো ব্যাপার থাকবে? তোমরা যেহেতু সায়েন্স স্টুডেন্ট সেজন্য বলছি, সম্ভাবনা আছে প্রত্যেকে জেনেটিক্যালি যদি ডিএনএ টেস্ট করা হয় সবকিছু তার মিলে যাবে। আমি সেই অর্থে বললাম ইউনিভার্সাল হচ্ছে সামগ্রিকভাবে সার্বিক, সকল দিক থেকে সকল উপাদান তার ভেতরে থাকবে। আর তার অধস্থন বা তার নিম্নে যারা থাকবে তারা তার ভেতর থেকে মানগুলো নিয়ে কাজ করবে।
ইন টোটালে বলা হয়। আচ্ছা, এখন ধরো এই ইউনিভার্সাল সেটের ক্ষেত্রে মনে করি দিয়ে তোমাদের এখানে তিনটা আলাদা আলাদা সেটের প্রয়োগ দেখাইছে। যেমন এস কে বলা হয়েছে এক্স যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে কোনো মান আমরা ঋণাত্মক ধরতে পারবো না, শুধু ধনাত্মক নিয়ে কাজ করব। এবং একটা শর্ত দিয়ে দিয়েছে যেখানে 5x ইজ লেস দেন অর ইকুয়াল হচ্ছে 16। এক্স এর এমন কিছু মান ধরবা ধনাত্মক যে মানটা 5-এর সাথে গুণ করার পর 16-র সমান অথবা 16 থেকে ছোট হবে। আমাকে একটু বলো তো চিন্তা করে, এক্স এর মান আমি ধনাত্মক কোন কোন পূর্ণ সংখ্যা ধরতে পারি ক্ষেত্রে? স্যার 1 2 3। Yes, sir. 1 2 3। আচ্ছা, যদি আমি 1 ধরি তাহলে 5 একে 5 16 থেকে ছোট বা সমান এর ভিতরে পড়ে যায়। 2 ধরলে 10, ঠিক আছে। 3 ধরলে 15, কিন্তু আমি 4 ধরতে পারছি না। 4 ধরলে কত হয়ে যায়? 20। 20 তো হবে না। ওকে, ধরলাম, একটা গেল। আবার পরেরটা বলা হয়েছে যেখানে স্কয়ার করলে 20 এর ছোট হয়। এখন এই যে 20 এর ছোট হয় যখন বলা হয়েছে, কার কার স্কয়ার আছে যেটা 20 এর থেকে ছোট হবে? Sir, 1 2 3 4. 1 2 3 4, 1 2 3 4, কারণ 4 4 হচ্ছে 16, এর বাইরে যাওয়ার কোনো উপায় নেই। ওকে, তারপরে আরেকটা বলা হয়েছে যেখানে রুট করলে মানটা 2 এর ছোট বা সমান হতে পারে, এমন কার মান আছে চিন্তা করে বলো। Sir, 4 এর নিচে এবং 4 সকল মান 0 থেকে 4. না, আমরা তো পূর্ণ সংখ্যার দিকে যাব, যে মানটা বসালে পূর্ণ সংখ্যা আসবে এটা মাথায় রাখতে হবে, এখানে দশমিক আসলে হবে না। Sir, তাহলে স্যার 1 2 3 4. না, শুধু 4 2। আচ্ছা, না আমি এখন তোমার এখানে এটা বলতে পারি, এখানে বলতে পারি মানটা ধরতে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা, বাট রুট করলে মানটা 2 এর নিচে থাকলেই হলো বা 2 এর সমান। হ্যাঁ, তুমি এখানে 2 নিতে পারো, 3 নিতে পারো, 4 নিতে পারো, এর বাইরে নিতে পারবা? না স্যার। ঠিক আছে, ধরো আমরা 3 ধরনের সেটের সম্পর্ক দেখলাম, সেখান থেকে বের করলাম এইটা। এখন আমি যদি এই পুরো জিনিসটাকে কম্প্যারিজন করি বা হিসাবটা করি ইন টোটাল, মানে যেটাকে আমরা ইউনিয়ন সেট বলি, হ্যাঁ, ইউনিয়ন করা, সেটের ইউনিয়ন করা, সেক্ষেত্রে কি দাঁড়াবে বলো ইন টোটাল? 1 2 3 4. 1 2 3 4। তার মানে এই 1 2 3 4 হচ্ছে সবগুলোর মধ্যে আছে, অনেকটা আমরা লসাগু হিসাবে বলতে পারি। এই টোটাল জিনিসটাকে আমরা এখন এখানে সার্বিক সেট হিসাবে কাউন্ট করছি। এটা থেকে তুমি ভেঙে ভেঙে 10টা 20টা উপসেট বানাও, সমস্যা নেই, কিন্তু সামগ্রিকভাবে যদি বলতে হয় এই টোটালটাই হবে সার্বিক সেট। এটা জাস্ট তোমাদেরকে এখানে একটু উদাহরণ হিসাবে বোঝানো হয়েছে। আচ্ছা, আমরা আরো কিছু টপিকসে যাব, এগুলো কে কার সেট সেটা বোঝানোর জন্য তোমাদেরকে এই জিনিসগুলো জেনারেল ম্যাথে পড়ানো হয়েছিল। তোমরা দেখো বিশেষ সংখ্যা সেটের নামগুলো, এই যে এন দিয়ে বোঝানো হয় স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। এখানেই হচ্ছে একটা বড় ব্যাপার, ধনাত্মক পূর্ণ সংখ্যা যখন বলবে তখন আমরা কখনোই এখানে জিরো ধরতে পারছি না। জিরো কি আছে এখানে? স্যার জিরো না অঋণাত্মক কেন ধরতে পারবো না? অঋণাত্মক, কিন্তু যদি আমরা স্বাভাবিকভাবে বলি, আচ্ছা আমি যদি তোমাকে এখন গণনা করতে বলি, তুমি গণনা করা শুরু করবে কত থেকে? 0 থেকে? 1 থেকে। হ্যাঁ, এই জন্য বলছে স্বাভাবিকভাবে যখন আমরা কোনো গণনা করি এবং শুধু ধনাত্মক কথাটা বলি, ধনাত্মক, ধনাত্মক মানে যদি একটা সংখ্যা রেখা আঁকি তাহলে এখান থেকে 1 2 3 4 এটাকে বোঝানো হয়। আর জিরোকে নিয়ে যখন আমরা কাউন্ট করি তখন সেটাকে ধনাত্মক বলি না, আমরা বলি অঋণাত্মক। শর্ত বুঝছো? ইয়েস স্যার। ওকে, সো ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট যখন বলছি তখন কিন্তু আমরা জিরোকে নিচ্ছি না। ঠিক এই কারণেই আমি তোমাদেরকে এই যে এখানে উদাহরণস্বরূপ যখন এখানে মান বসাচ্ছি তখন কিন্তু একটা জায়গাও আমি এক্স এর জায়গায় জিরো বসাই, বাট কথা ছিল জিরো তো অবশ্যই পজিটিভ হিসেবে আমরা কাউন্ট করি, কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা বলেছে। মজার ব্যাপার হলো যদি এখানে শুধু পূর্ণ সংখ্যা বলতো আমি প্লাস মানও নিতে পারতাম, মাইনাস মানও নিতে পারতাম, এমনকি জিরো আসতো এটার ভিতরে। কথা কি ক্লিয়ার হয়েছে? ধনাত্মক বলা মাত্রই ইয়েস স্যার। আমার ব্যারিকেডটা জিরোর পর থেকে শুরু হয়েছে। এবং দেখো এই যে উদাহরণ আছে যে ইকুয়াল টু, দেখো এখানে ডট 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 দেওয়ার মানে হচ্ছে এই পাশে ঋণাত্মক অনেক মান তুমি ধরতে পারবা, পরে জিরোতে আসতে পারবা, আবার ডান পাশে অনেক মান দিতে পারবা পজিটিভ, অর্থাৎ পজিটিভ নেগেটিভ
সবকিছুকে একত্রে যদি কোনো সেটের মধ্যে কল্পনা করা যায়, আমরা সেটাকে জেড এটা দ্বারা প্রকাশ করে থাকি। দেন কিউ যদি বলি, রেশনাল নাম্বার বলি, আমরা রেশিও করি, অনুপাত, এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা হয়। এটা তোমার পূর্ণ সংখ্যা আকারেও হতে পারে, দশমিক আকারেও আসতে পারে, যেটাকে আমরা মূলদ সংখ্যা মূলত বলে থাকি, সেটাও তোমরা জানো। আর হচ্ছে সকল বাস্তব সংখ্যা, অর্থাৎ নর্মালি আমরা যে সংখ্যা ব্যবহার করি স্বাভাবিক সংখ্যা, সেটাও এটার হতে পারে। যদি আমরা ঋণাত্মক গুলোকে ব্যবহার করি সেগুলোও হতে পারে। যদি আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করি সেগুলোও হতে পারে। সবগুলো মিলে হচ্ছে রিয়েল নাম্বার আর দিয়ে প্রকাশ করা হয়। সেগুলো এমসিকিউর জন্য কাজে লাগতে পারে। এবং কখনো কোন জায়গায় যদি মান বসাতে হয়, এই শর্ত দেখে তোমরা বুঝবা যে কোন মানটা আমি ধরতে পারবো কি পারবো না। ঠিক আছে, এবার আসো উপসেট বা সাবসেট। সাবসেটের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে। সাবসেটের প্রথম ব্যাখ্যাটা হচ্ছে যে একটা সেটের মধ্যে যা উপাদান আছে তার প্রত্যেকটা উপাদান যদি আরেকটা সেটের মধ্যে থাকে, অল্প থাকতে পারে, বেশিও থাকতে পারে, এমনকি সমানও থাকতে পারে, তবে একটাকে অপরটার উপসেট হিসেবে প্রকাশ করা হয়। আমি উদাহরণস্বরূপ এখানে দেখাচ্ছি, যেমন এ সেটের মধ্যে উপাদান আছে 2 3, বি সেটের মধ্যে আছে 2 3 5 7। তোমাদের কাছে জিজ্ঞাসা, এ সেটের এই উপাদান দুইটা কি বি সেটের মধ্যে আছে নাকি নেই? আছে। তাহলে আমি বলতে পারবো এ হচ্ছে বি সেটের উপসেট। সো উপসেট বোঝানোর জন্য যে উপসেট তাকে আগে লিখতে হয়, আর যার উপসেট তাকে পরে লিখতে হয়। যেমন আমি এখন যদি লিখে ধরো এইভাবে দেই, শুধু উপসেট বোঝানোর জন্য নিচে আরেকটা সমানের মতো দাগ দিতে হয়। আমি ব্যাখ্যা দিব কেন দেওয়া হচ্ছে। এটা হলো উপসেটের নরমাল সাইন। আমি বলতে পারবো এ হচ্ছে বি এর উপসেট, ঠিক আছে? অথবা ইংরেজিতে যদি বলি এ ইজ সাবসেট অফ বি সেট, এটা হচ্ছে এইভাবে করে প্রকাশ করা হয়। এখন আমি ধরো এর জায়গায় আমি একটা নতুন টার্মস নিয়ে আসলাম, সি নিয়ে আসলাম। সি দিয়ে আমি বললাম আমার মান হচ্ছে 3 7। এবার দেখে বলো তো সি কি বির কোনো উপসেট হচ্ছে নাকি হচ্ছে না, দেখে বলবেন। হচ্ছে। সিও বির উপসেট, তাহলে একই রকম ভাবে এই সাইনটা আমরা দিতে পারবো। এখন আমি ডি বলে আরেকটা সেট তৈরি করলাম, যেটার মধ্যে আমি মান দিলাম 4 5। একটু দেখে বলবে তো ডির উপাদানগুলোকে বির মধ্যে আছে নাকি নেই? নো স্যার, নাই। একটা থাকতে না, পারে, স্যার। আরেকটা কিন্তু নাই, ঠিক তো? যার কারণে আমরা সাবসেটের যে সাইন সেটা দিব, কিন্তু এটা তো মান্য করা যায়নি, কেটে দিব। অর্থাৎ ডি ইজ নট সাবসেট অফ ডি সেট। এটা হলো সাধারণ প্রকাশভঙ্গি। এখন উপসেটের ভেতর থেকে আমরা আরেকটা নাম শুনি, সেটা হলো প্রকৃত উপসেট। কথাটা যখন আসে, প্রকৃত কথাটার মানে কি আসে সেটা আমরা এখন একটু দেখব। তবে প্রকৃত উপসেটের ব্যাখ্যা করার জন্য সেটের সমতা জানতে হবে। সেটের সমতা হচ্ছে একটা সেটের মধ্যে যা উপাদান আছে যদি আরেকটা সেটের সাথে হুবহু মিলে যায়, তাহলে তারা একদিক থেকে উপসেটও হয়, আবার আরেক দিক থেকে তাদেরকে আমরা এইভাবেও প্রকাশ করতে পারি। আমি বুঝাই দিই জিনিসটা। ধরো এ সেটের উপাদান হচ্ছে 1 2 3 4, সবাই দেখছো? বি সেটের উপাদানটা Yes, sir. ওরা এখানে যেটা লিখেছে 1 2 2 3 4 4 4। আচ্ছা যাই লিখুক, যদিও এটা লেখাটা ঠিক হচ্ছে না, তোমরা জানো কিনা সেটের ভেতরে কি আমরা একই মান বারবার লিখতে পারি? রিপিট হয়? No, sir. একবার করে লিখি না, বলো। Yes, sir. হ্যাঁ, অর্থাৎ এখানে তোমার মান হওয়ার কথা ছিল 1 2 3 4। জাস্ট বোঝানোর জন্য এখানে দেখানো হয়েছে যে এর উপাদান এবং বির উপাদান সবগুলো কি সেম কিনা সেটা বলো। তাহলে শর্ত হচ্ছে একটা সেট আরেকটা সেটের সমান হবে যদি এই প্রথম সেটটা দ্বিতীয় সেটের উপসেট হয়, অথবা দ্বিতীয় সেটটি প্রথম সেটের উপসেট হয়। দুইজনই দুইজনের যদি উপসেট হয়ে যায়, একমাত্র তখন আমরা বলতে পারবো যে ওই সেট দুটাও কি ছিল, পরস্পর সমান ছিল। কথাটা কি বুঝছো? অর্থাৎ সকল উপাদান সবকিছুর মধ্যে আছে। এখন এই যে সমতা থেকে আমি যদি একটু সরে আসি, তখনও তোমাদের মাথায় আসবে যে প্রকৃত উপসেট তাহলে কিভাবে হয়। প্রকৃত উপসেটের ব্যাখ্যাটা হচ্ছে যেই উপাদানটা সমান বলতেছে, যদি কোনো উপসেট আরেকটা সেটের সাথে, মানে একটা সেটের সবগুলো উপাদান আরেকটা সেটের মধ্যে পুরোপুরি মিলে যায়,
তাহলে তাকে আর আমরা প্রকৃত উপসেট বলবো না, তাকে বাদ দিয়ে বাকিদেরকে উপসেট বলতে পারবো প্রকৃত, কিন্তু তাকে বলতে পারবো না। উদাহরণস্বরূপ বলি, এখানে 1 2 আছে, এখানে বি আছে 1 2 3, ভালো করে দেখো 1 2 আর এখানে 1 2 3, এর ভেতরে কি বির সবগুলো উপাদান আছে না কম আছে কিছু? নো স্যার, একটা কম আছে। Sir, comma. কম আছে। তাহলে তুমি লিখতে পারবা এইভাবে, তুমি তখন বলতে পারবা এ ইজ, মানে প্রকৃত যদি বলো তাহলে ইংরেজিতে বলবো প্রপার সাবসেট অফ বি সেট, এটা তুমি বলতে পারবা। তখন আর নিচে সমান সাইনটা ব্যবহার করা লাগবে না। সমান, এটা কিন্তু সমান বোঝায়, অর্থাৎ তার উপাদান সমানও হতে পারছে কিনা সেটা। কিন্তু যদি আমি এখন এর জায়গায় এখানে 2 এর পরে ধরো একটা 3 দিয়ে দিলাম, তাহলে আমি দেখতে পাচ্ছি এর মধ্যে যে 3টা উপাদান বির সমান হয়ে গেছে। সেক্ষেত্রে আমি বলতে পারবো যে এ বির উপসেট বলতে পারবো, কিন্তু প্রকৃত উপসেট না, কারণ তার সবগুলো উপাদান মিলে গেছে। সেই কারণে কি সাইন হবে, নিচে দেখছো একটা বাড়তি, বুঝতে পেরেছো? অর্থাৎ ইয়েস স্যার। উপসেটের ক্ষেত্রে সমান পুরোপুরি হলেও নিতে পারবা, কম থাকলেও নিতে পারবা, কিন্তু প্রকৃত উপসেটের ক্ষেত্রে কমপক্ষে একটা হলেও কম থাকতে হবে, অর্থাৎ পুরোপুরি মিলা যাবে না। এবং প্রকৃত উপসেটের ক্ষেত্রে এই যে এটা হলো প্রকাশ করার ভঙ্গি, মনে থাকবে, নিচে বাড়তি সমানের দাগটা থাকবে না। ক্লিয়ার? Ji, sir. ঠিক আছে। আচ্ছা, সেটের অন্তর যেটাকে আমরা এখানে ডিফারেন্স হিসাবে বলছি, তোমরা এই সবাই এই চিহ্নটা চিহ্ন, এটাকে আমরা বাদ চিহ্ন বলি, তাই না? বাদ চিহ্নটা দেওয়ার সময় কেউ ভুল করবা না। আমাদের অনেকেরই স্বভাব আছে আমরা উল্টা দিক থেকে, যেটাকে আমরা ওই যে অবলিক বলি, হ্যাঁ, অনেকে ওই চিহ্নটা ভাবে করে উল্টা দিক থেকে দেওয়া শুরু করে, এটা দিবা না, দিবে এইভাবে, ঠিক আছে, বাঁকা করে যেভাবে দেখছো। তো বাদ মানি তো তোমরা জানো, বাদের সিস্টেমটা হচ্ছে কম্পেয়ার করা যে একটা উপাদানের সাথে আরেকটা উপাদানের কোন কোন মান বাদে অবশিষ্ট কি আছে সেটাকে আমরা বের করি। কিন্তু অবশিষ্টের মধ্যে ব্যাখ্যা হলো প্রথম সেটের উপাদানে যা থেকে যাবে শুধু সেটাই হবে অ্যান্সার, দ্বিতীয় সেটের উপাদান থেকে কাউকে নেওয়া যায় না। ওটাকে জাস্ট ব্যবহার করা হয় কি কমন আছে কিনা, তার ভেতরে আছে কিনা বোঝার জন্য, নর্মাল ওয়েতে যদি আমরা বলি। যেমন তোমরা এখানে দেখো এর ভ্যালু দেখো কতগুলো আছে, বির ভ্যালু দেখো কতগুলো আছে। আমাদের প্রথম কাজ হচ্ছে মিল আছে কিনা, কমন আছে কিনা সেগুলোকে আগে বাদ দিয়ে দিব। যেমন এখানে 0 0 মিলে গেছে, 2 2 মিলে গেছে, এখানে 4 আছে 4 মিলে গেছে, 6 6 মিলে গেছে, 8 এখানেও 8 মিলে গেছে। তাহলে যেগুলো যেগুলো মিলে গেছে এগুলোকে আমরা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে প্রথম সেটে আর কি কি অবশিষ্ট আছে দেখো, 1 3 5 7 9, এই যে যেটা লেখা হয়েছে এটাই হচ্ছে তোমার অন্তর বা বাদের ক্ষেত্রে নিয়মটা। এখন তোমাদের কারো কারো মনে হতে পারে স্যার এখানে তো 10 ছিল, নো, এটা কম্প্যারিজন করার জন্য, কম্পেয়ার করে দেখবো প্রথম সেটের উপাদান যা অবশিষ্ট থাকবে শুধু সেটাকেই লিখবে, ঠিক আছে? Sir. এখানে বলাই হয় যে বর্জন করে, Sir. প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলো বর্জন করে প্রথম সেটে যা থেকে যায় শুধু সেটাকেই আমরা লিখি। এই শর্তটা খেয়াল করবে, এটা অনেক সময় আসে বাদের ক্ষেত্রে, আমরা কোন নিয়মটা ফলো করি। পূরক সেট নিয়ে যেটা বলা হচ্ছে কমপ্লিমেন্টারি সেট, তোমাদেরকে এই সেটের প্রকাশটা আগে দেখানো হয়েছে, যেটা কখনো কখনো মানে পূর্ববর্তী বইতে এই যে এভাবে লেখা হয়, হ্যাঁ, রেফের মতো, আমরা এটাকে অনেকে প্রাইম বলি, আবার সি দিয়েও লেখা হয়, যেটাই থাকবে একই কথা। কারো ডান পাশে এরকম ভাবে পাওয়ারের মতো করে যদি এই সাইনটা থাকে, যার উপরে থাকবে সেটাই ইউ থেকে বাদ যাবে, অর্থাৎ সার্বিক সেট ইউ থেকে তাকে বাদ দিচ্ছে, যেমন একটা পূরক সেট বলা হয়, ঠিক আছে, বাদ দিয়ে যেটা থাকবে সেই সেটটাই শুধুমাত্র থাকবে, এটাই হচ্ছে সিস্টেম। তাহলে এখান থেকে এটা তোমরা জানো, জেনারেল ম্যাথে তোমরা করেছো, পূরক সেটের মান কিভাবে বের করা হয়। কারো কোনো কনফিউশন আছে বলো? Na, sir. এটাও এক ধরনের কি মাইনাসের কাজ, বাট মাইনাসের কাজের মধ্যে তোমরা এখানে একটু সুবিধাজনক অবস্থায় থাকো, কারণ ইউর মান সবসময় বেশি, সব মান ইউর মধ্যে থাকে, ইউতে সবসময় তো সকল মান একসাথে থাকে, তাই না? তো তার ভেতর থেকে কাউকে বাদ দেওয়ার মানে হচ্ছে দ্বিতীয় সেটের মধ্যে কখনোই তার থেকে বাড়তি মান থাকে না, বুঝতে পারছো? এজন্য হয়তো তোমরা সবসময় মনে করো যে হ্যাঁ যা থেকে যায় প্রথম সেটে সেটাই থাকে, দ্বিতীয় সেট থেকে তো নেওয়াই লাগে না, থাকেই না, ওইভাবে চিন্তা করবা না।
দ্বিতীয় সেট থেকে কখনই আমরা উপাদান নিব না, হ্যাঁ, সিস্টেমটা মাথায় রাখবা। শক্তি সেট, এই শক্তি সেট পাওয়ার সেটটাই আমরা করি, এই পাওয়ার সেটের মাধ্যমে যেটা বের হয় আসলে উপসেট বের হয়। মনে থাকবে কি বের হয়? স্যার opposite। উপসেট বের হয়। আমরা নরমালি জানি এক একটা উপাদানের জন্য কিভাবে করে সূত্রটা প্রয়োগ করা, এটা হলো 2 টু দি পাওয়ার n আকারে আমরা কল্পনা করি। 2 টু দি পাওয়ার n, যতগুলো উপাদান আছে সেটাকে আমরা n হিসাবে কাউন্ট করি। 2 হচ্ছে সূত্রের বেস, এটার উপরে সেই পাওয়ারটাকে কাউন্ট করে আমরা গুণে ফেলি যে মান যদি হয় উপরে একটা থাকে তাহলে কত হবে, দুইটা থাকলে কয়টা হবে, এইভাবে করে আমরা তার মানগুলো বের করে ফেলতে পারি। এখন এখানে দেখো, যখন এটা ফাঁকা সেট, ফাঁকা সেটকে কখনোই কোনো রিয়েল নাম্বার হিসাবে কাজ করা হয় না, অর্থাৎ ফাঁকা সেট মানে এর উপাদান নাই, তখন এটাকে জিরো হিসাবে ধরা হয়। বলতো কি হিসাবে ধরা হয়? স্যার 0। যার কারণে 0 যার কারণে তার মান কত লিখতে পারি? 1। অর্থাৎ এই ক্ষেত্রে তার শক্তি সেটের কারণে যে মানগুলো পেলাম, এই যে দেখো এখানে কয়টা পেয়েছি, একটা না তার চেয়ে বেশি পেয়েছি বলো। জি স্যার এখন একটা। তোমরা আবার একটা। কেউ কোড করে এটা বলবা না যে স্যার আপনি তো সবসময় বলেছেন ফাঁকা সেট সবসময় রাখতে হয় এইভাবে, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যায় না। হ্যাঁ, কারণ অপশন হচ্ছে হয় ফাঁকা সেট এইভাবে দিব আর নতুবা এইভাবে দিব, এর বাইরে তো দেওয়ার অপশন সাধারণত আমরা বলি না। কিন্তু এটা হচ্ছে শক্তি সেট, শক্তি সেটের ক্ষেত্রে দুই পাশে আমরা বাউন্ডারি ধরে দিই, তার ভেতরে যতগুলো সেট থাকবে একত্রে বোঝানো হয়। বুঝে গেছে? সেজন্য এই সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করা হয়েছে। ক্লিয়ার? জি আচ্ছা, স্যার এবার এখানে আসো। ফাঁকা উপাদান সংখ্যা কি 1 হবে? হ্যাঁ, এটার উপাদান সংখ্যা মাত্র একটি, যদি ফাঁকা সেট হয় এটাকে কাউন্টই করছি না আমরা। ঠিক আছে? আচ্ছা, এরপরে যখন আমরা দেখছি এ মাত্র একটা উপাদান, তাহলে আমরা 2 টু দি পাওয়ার কাউন্ট করবো 1। তার মানে হচ্ছে আমার এখানে উপাদান বের হবে হচ্ছে শক্তি সেটের মাধ্যমে দুইটা, উপসেট বের হবে দুইটা। এখানে ওরা সরাসরি লিখেছে থেকে বিভ্রান্ত হয়েও না, এখানে এ দিয়ে আসলে এই যে এই এটাকে বোঝানো হচ্ছে, এভাবে লিখা যায়। আমরা অবশ্য জেনারেল ম্যাথে এভাবে লিখতাম না। যেমন আমি তোমাদের যদি নরমালি দেখাই, এ যদি হয় হচ্ছে একটা সেটের উপাদান, আমি যদি এটাকে এ হিসাবে কাউন্ট করছি ক্যাপিটাল এ, তাহলে পাওয়ার সেট হিসাবে আমরা কি করতাম, পি অফ এ লিখে আমরা নরমালি স্বীকার করতাম যে আমার প্রথম মান হচ্ছে এ, একবারই সাজানো যায়, তারপরে দিতাম আর সাজানো যায় না দেখে কি দিতাম, ফাঁকা সেট, তারপরে দুই পাশ থেকে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিতাম। ঠিক না? ঠিক জি আছে তো? স্যার। তো এখন এই যে যেটা তোমার শুধু সেকেন্ড ব্র্যাকেটে এ সেট দেখছো, এটাকে আমি আসলে এখানে কি দিয়ে প্রকাশ করছি, ক্যাপিটাল এ দিয়ে না? এই জন্য এটার স্থলে তুমি এই মূল যে মানটা ছিল যেটা দিয়ে প্রকাশ করা হয়েছে সেটা তুমি লিখতে পারো, এবং এটা হায়ার ম্যাথেই বেশি দেখবে, জেনারেল ম্যাথে এভাবে থাকে না নর্মালি। এই যে দেখো শেষেরটাই দেখো, তিনটা উপাদান ছিল আমি জানি, 8টা হবে তাই না, উপসেট 8টা হবে। এই 8টা করতে গিয়ে এই যে শেষেরটা শুধু এ দিচ্ছে, শেষেরটা এ বলতে কি আসলে এ বি সি, ঠিক না? জি স্যার। ওকে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলেই হলো। আচ্ছা, এই হলো ব্যাপার শক্তি সেটের ক্ষেত্রে। শক্তি সেট দিয়ে আসলে আমরা মূলত উপসেটকে প্রকাশ করি। এখন এই যে উপসেটের ব্যাখ্যার মধ্যে আমরা প্রকৃত উপসেটটা শিখেছি কি, যেই সেটের মান পুরোপুরি মূল যে সেটটা ছিল তার সাথে যদি মিলে যায়, তাহলে তাকে আমি তার আর প্রকৃত উপসেট বলতে পারি না, শুধু উপসেট বলতে পারি। ঠিক কিনা বলো? জি স্যার। তাহলে এই এবিসি যখন কাজ করতে চলে আসবে, তখন এই এবিসি আমার এই মূল এবিসি সেটের প্রকৃত উপসেট হতে পারে না, যার কারণে একটা মান বাদ চলে যায়। তখন বলা হয় যে শক্তি সেটের ক্ষেত্রে যদি তোমাকে এরকম বলে দেয় যে তিনটা মান আছে, তাহলে এর কয়টি উপসেট হতে পারে, যদি এভাবে বলা হয়, যা হওয়ার কথা তার থেকে এক কমে বলবে। এবং প্রকৃত উপসেটের ক্ষেত্রে তখন সূত্রই হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ক্লিয়ার? জি স্যার। ওকে, উদাহরণ 6 এর মধ্যে দেখো, এর মান বির মান দুটো সেটের উপাদান দেওয়া আছে, তোমাকে এখানে অনেক কিছু করতে বলা হয়েছে। এখানে দেখো যে আলাদা আলাদা ভাবে পি অফ এ বের করবা, পি অফ বি বের করবা, তারপর তাদের মধ্যে কি করবা, ইউনিয়নের কাজ করবা, করার পর এটাকে রেখে দিবা এট এ টাইম, পি অফ এ সংযোগ বি ইউনিয়ন বি, এটা আগে বের করে তারপর হচ্ছে তার পাওয়ার সেট বের করবা। বের করার পর দেখবা যে এই উপাদানগুলো এই টোটাল উপাদানের ভেতরে পাওয়া যায় কিনা।
যেটা চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে কি উপসেট কিনা। তোমরা কি বুঝতে পারছো কথাটা? এদের কম্প্যারিজন করার পর যে মানগুলো আসবে সেটা এই মূল মানের উপসেট আছে কিনা সেটা তোমাকে এখানে প্রমাণ করতে বলা হয়েছে। যদি সেটা বুঝো তাহলে এখানে তাকাও, এখানে ধরো শর্টকাট হয়তো ওরা করে দিয়েছে, জাস্ট সেটা দেখো যে পি অফ এ এবং পি অফ বির সমন্বিত মানগুলো হচ্ছে এগুলো, আর পি অফ এ সংযোগ বির মানগুলো হচ্ছে এগুলো। এই মানগুলো এগুলোর ভেতরে আছে কিনা, যদি থাকে তাহলে তারা এদের উপসেট, আর যদি না থাকতো তাহলে আমরা বলতাম এটা উপসেট নয়। যেহেতু প্রমাণ করতে বলছে অবশ্যই মিলবে। ভ্যানচিত্র, ভ্যানচিত্র দেখো এখানে কি লেখা আছে, সেট সংক্রান্ত তথ্যাদি অনেক সময় চিত্রে প্রকাশ করা সুবিধাজনক। আমরা অনেক অঙ্ক শুধুমাত্র মান দিয়ে করে থাকি, কিন্তু যদি একটা ভ্যানচিত্রের মাঝে আমরা ওই মানগুলোকে বসিয়ে দিতে পারি তখন দেখা যায় যে অঙ্কটা খুব সহজ হয়ে গেছে, সহজবোধ্য। আমরা দেখা মাত্রই বলে দিতে পারি যে কে কার উপাদান, কার সাথে কার কমন সম্পর্ক, অথবা কমনটা বাদে তার ভেতরে কোন কোন উপাদান রয়ে গেছে, এই ব্যাপারগুলো আমরা ভ্যানচিত্রের মাধ্যমে সুস্পষ্টভাবে বুঝতে পারি। তো যিনি এটা উদ্ভাবক দেখো, এটা হলো জন ভ্যান। ইনি এই ভ্যানচিত্রটা আবিষ্কার করেন এবং তার নামানুসারেই এটা ভ্যানচিত্র বলা হয়েছে। এখানে জাস্ট একটা চিত্র দিয়ে এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই চিত্র বুঝিয়ে দেওয়ার মধ্যেও একটা ব্যাপার আছে, সেটা হলো এই ভেতরে যে বৃত্তটা দেখতে পাচ্ছ এটা হলো একটা সেট হিসাবে কাউন্ট করা হয়েছে, জাস্ট একটা সেট। আর মনে রাখতে হবে পুরো সেট, এখানে যদি আরো কয়েকটা বৃত্ত থাকতে পারতো কোনো সমস্যা নাই, বাট এই পুরো এলাকা, আমরা যে চারদিকে একটা রেক্টেঙ্গুলার সাইড দেখতে পাচ্ছি, হ্যাঁ আয়তক্ষেত্র, এই পুরো জিনিসটা একটা আবরণ দিয়ে আবৃত করে বাইরে আমরা ইউ সেট দিয়ে লিখে দিই। অর্থাৎ এই বাউন্ডারির ভেতরে যত কিছু আছে সব কিছু মিলে হচ্ছে এই সার্বিক সেট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দেখা মাত্র বুঝে নেওয়া। এখন ইউ যদি হয় পুরোটা নিয়ে, এতটুকু যদি হয় এ, তাহলে এই যে আমরা ফাঁকা জায়গাটা দেখছি, ভেতরের এই ফাঁকা জায়গাটা দেখছি, এই ফাঁকা জায়গাটার মান কত হতে পারে? সেই ফাঁকা জায়গাটার মানই তোমার এখানে ধরে দিয়েছে এ প্রাইম। এর মানে হলো পুরো জায়গাটা যদি ইউ হয় আর এতটুকু জায়গা যদি এ হয়, ইউ থেকে এ বাদ দিলে এই পুরো ফাঁকা জায়গাটা পাওয়া যেতে পারে। তোমরা কি ব্যাপারটা বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এটা জাস্ট এখানে একটা চিত্র দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমরা এটা সম্পর্কে আরো বিশদভাবে পরবর্তীতে চিত্র থেকে ব্যাখ্যা নিতে পারবো। আচ্ছা, সেটের সংযোগ সবাই জানো, এটাকে ইউনিয়ন অফ সেটস বলা হয়। ইউনিয়ন অফ সেটস বলতে একাধিক সেটের ভেতরে যত উপাদান আছে প্রত্যেকটা উপাদানকে আমরা নেব, তবে কোনো উপাদানকে আমরা রিপিট করে লিখবো না। অর্থাৎ কারো ভেতরে 2 3 আছে, আরেকটার ভিতরে 3 4, আমি দেখলাম উভয়ের ভিতরে 3 আছে, সেক্ষেত্রে 3 কে আমি দুবার লিখবো না, বাট সকল উপাদানকে নেব। এটাকে আমরা ওয়ান কাইন্ড অফ বলতে পারি লসাগু সিস্টেম। হ্যাঁ, লসাগুর মতো সবার ভেতরে যা আছে সবগুলোকে নেই, কিন্তু শর্ত এক্সট্রা হচ্ছে এখানে আমরা কখনোই একই মান বারবার লিখবো না, একবারের বেশি। এবং সাজানোর একটা সিস্টেম আছে, ছোট থেকে বড়, একটা থেকে শুরু করব, ছোট থেকে বড় সাজাবো এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। সেটের ছেদ, ইন্টারসেকশন অফ সেটস, এটার ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে কমন, জাস্ট গসাগু বলি যে গসাগুর মতো। একাধিক সেট বলতে জাস্ট দুটো সেট যদি আমরা অন্তত কল্পনা করি, তার ভেতরে যে উপাদানটা সাধারণ অথবা ইংরেজিতে যদি বলি কমন আছে, শুধু সেই উপাদানটাই নিব। যদি কোনো কারণে আমি দেখি যে দুটো সেটের মাঝে কোনো মিল নেই, কোনো কমন নেই, সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে হলো ফাঁকা সেট। সবাই বুঝছি এই কথাটা? জি স্যার। ফাইন। আচ্ছা, এতটুকু জানার পর আমরা এখানে একটা উদাহরণ দেখব। এই উদাহরণটা থেকে আমরা কিভাবে ম্যাথ করতে পারি, এখানে বেশ কিছু কাজ করতে দেওয়া হয়েছে, বোঝার চেষ্টা করি। দেখো, সার্বিক সেট ইউর মান দেওয়া আছে। যখন কোনো অঙ্কে সার্বিক সেট ইউর কোনো মান দেওয়া থাকে অথবা তালিকা পদ্ধতি বের করে নিতে হয়, একটা সিস্টেম দেওয়া থাকে যে এই মানগুলোই কেবলমাত্র ইউর মান, তখন আমাদেরকে খুব সাবধানতার সাথে অন্যান্য সেটের মান বের করতে হয়। দেখো এখানে কি লেখা আছে, দুইটি উপসেট আছে, একটাকে বলা হচ্ছে এ যেটা কেবলমাত্র মৌলিক সংখ্যা হবে, আরেকটা হলো বি যেটা কেবলমাত্র বেজোড় সংখ্যা হবে। যখনই ইউ দেওয়া থাকবে আর অন্য কাউকে বলা হবে তারই উপসেট, অথবা উল্লেখ করা না থাকুক, এ বি সি দিয়ে যদি নামাঙ্কিত করা থাকে, ধরে নিতে হবে তারা হচ্ছে ইউরি উপসেট।
এবং উপসেটের ধারণাই হচ্ছে মূল সেটের থেকেই সেই উপাদানগুলো নিতে পারবে, আউটসাইড কোথাও থেকে তার ভেতরে কোনো মান থাকতে পারবে না। এখন মৌলিক সংখ্যা মানে তো আমরা জানি অজস্র, কিন্তু আমরা এখানে মৌলিক সংখ্যা নিতে গিয়ে এই বাউন্ডারির ভেতরেই শুধু খুঁজবো কারা কারা মৌলিক সংখ্যা আছে। ঠিক আছে, এখন দেখো এখানে মৌলিক সংখ্যা বলতে দেখো এখানে ওরা লিখিয়ে দিয়েছে 2 3 5 7, এর বাইরে আর কোনো মৌলিক সংখ্যা নেই। মৌলিক সংখ্যার ব্যাখ্যা কি এখন আর দেওয়ার প্রয়োজন আছে? না স্যার। নো স্যার। তবে মনে রাখবা এক কখনোই মৌলিক সংখ্যা না, এটা নিয়ে তোমাদের আগেও অনেকবার বলা হয়েছে। ওকে, আর বি বলা হয়েছে বেজোড় সংখ্যা। আমরা তো বেজোড় সংখ্যাও বললাম, আনলিমিটেড লিখতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের ইউর মান একটা জায়গায় ফিক্সড করা, এর ভেতরে কারা কারা বেজোড় তাদেরকে নিব। তো সেখান থেকে দেখা যাচ্ছে যে এতটুকু মান হচ্ছে বেজোড়। এখন তোমাকে এখানে বেশ কিছু পারফর্ম করতে বলা হয়েছে। দেখো একবার এ সংযোগ বি, তুমি মান জানো, তুমি দেখে দেখে সেটা করে ফেলো। এ ছেদ বি করতে বলা হয়েছে, দুটো সেটের মধ্যে কি কমন আছে বের করা হলো। এ প্রাইম বের করতে বলা হয়েছে। যখন এ প্রাইম বি প্রাইম যখন করতে বলা হয়, তখন আমাদের কাজ হচ্ছে এটাকে আগে দেখিয়ে দেওয়া। ওরা এখানে মানে ডিরেক্ট করে ফেলছে, আমরা ডিরেক্ট করতে পারবো না। আমাদের করতে হবে হচ্ছে ইউ থেকে ওই সেটটাকে বাদ দিয়ে দেখাতে হবে। তুমি হয় এইভাবে লিখো, অথবা তুমি এইভাবে লিখো। দুইটা উপায় সঠিক। একটাকে আমরা বিয়োগ বলছি, এটার নামও বাদ, এইভাবে যেটা দাগ দিচ্ছি এটার নামও বাদ। ওকে, যে কোনো একটা দিয়ে লিখলেই হবে। আচ্ছা, ইউ বাদ এ বলতে ইউ সেট যা আছে তার থেকে এ সেট বাদ দিলে প্রথম সেটে যা থেকে যায় তার মানটাকে বোঝানো হয়েছে। তো তুমি এখান থেকে আইডেন্টিফাই করো, এই জায়গা থেকে দেখো এর মান হচ্ছে তোমার 2 3 5 7। আমি যদি এখান থেকে বাদ দিয়ে দেই 2 3 5 and 7, এই চারটা মানকে যদি আমি বাদ দিয়ে দেই তাহলে আমার থেকে যাচ্ছে 0 1 4 6 8 9, এই যে মানটা লেখা হয়েছে। সবাই কি বুঝতে পারছো এটা? জি স্যার। এটাই ছিল করণীয়, এটা একটা হয়ে গেল। তারপরে বি প্রাইম একইভাবে করা হয়েছে, সবগুলো এভাবেই। এখানে ওরা শর্টকাট ওয়েতে শুধু মান দেখিয়ে দিয়েছে, কিন্তু আমরা শর্টকাট ওয়েতে দেখাতে পারি না। আচ্ছা, আমি এই অঙ্কটা তোমাদেরকে এখন একটু ব্যঞ্চিত্রের মাধ্যমে দেখাই, তাহলে হয়তো তোমাদের কাছে অনেকটুকু ক্লিয়ার হবে। প্রথমত নিয়ম হচ্ছে একটা অঙ্কে যতগুলো সাবসেট বা উপসেট গুলো থাকবে ইউ ছাড়া, তাদেরকে আমরা বৃত্তের ভেতরে একটার সাথে একটা রিং মানে একটার মধ্যে একটা আটকে ফেলার চেষ্টা করবো, এইভাবে আঁকবো। কখনো আলাদা আলাদা বৃত্ত আঁকবো না। অর্থাৎ এরা যে উপসেট, তাদের মধ্যে যে কোনো না কোনো সম্পর্ক আছে, এটা বোঝানোর জন্য এভাবে রিং শেপ দেওয়া হয়। এখন যদি সি থাকতো তাহলে এই দোনোটাকে ছেদ করে আবার আঁকতাম। আচ্ছা, এবং এটাকে একটা বাউন্ডারি দিচ্ছি আমি। এবার একটা একটা করে মান উল্লেখ করার চেষ্টা করব। আমি ধরে নিলাম এটাকে ধরেছি এ আর এটাকে ধরেছি বি। সবাই ফলো করবে। প্রথম কাজ হচ্ছে এর ভেতরে যে মানগুলো আছে 2 3 5 7 এবং বির মধ্যে যে মানগুলো আমরা দেখতে পাচ্ছি, এদের ভেতরে কোনো মিল আছে কিনা সেটাকে আমরা আগে আইডেন্টিফাই করি। আমরা জানি যে মিল আছে কেবলমাত্র এই তিনটা। দেখো তো এই দুইটার ভেতরে এই তিনটা মান আছে না? জি স্যার। তাহলে আমি এই মানগুলোকে এলোমেলো যেভাবে লিখি না কেন, অন্তত মাঝখানে এই জায়গায় এই তিনটাকে জায়গা দিতেই হবে, কারণ এই জায়গাটা হলো কমন, দুইজনের মাঝখানে কমন, এই জন্য আমি এই জায়গাটার মধ্যে লিখলাম। আচ্ছা, এখন এ সেটের মধ্যে মান আছে 2 3 5 7, তাহলে অলরেডি 3 5 7 কিন্তু এর ভেতরও বোঝাচ্ছে। আর আমি যদি এখন একটা 2 দিয়ে দেই তাহলে কিন্তু এ সেটটা পূর্ণ হয়ে গেল। দেখো তো হয়ে গেছে না? ইয়েস স্যার। জি স্যার হয়েছে। আচ্ছা, একইভাবে বির ভেতরে দেখো এই 3 5 7 ছাড়া বাকি আছে 1 এবং 9। আমি তাহলে এখানে একটা 1 আর এখানে একটা 9 দিতে পারি। এখন বি সেটের ভেতরেও কিন্তু, অর্থাৎ আমি যদি একবার ভালো করে তাকাই তাহলে বির পুরো মানটাও বুঝছি, এর পুরো মানটাও বুঝছি, এবং এ এবং বির মাঝে মানটাও বুঝছি। এখন আমি তাকাবো ইউর দিকে। ইউর দিকে কেন তাকাবো? আমার এখানে যতগুলো মান আছে সবগুলো মান কি এর ভেতরে আছে না এর বাইরেও কোনো মান ছিল, সেটাও কিন্তু আমাকে নিশ্চিত করতে হবে। তোমরা দেখো এখানে 0 ছিল, বাট 0 কি এর ভেতরে আছে কোথাও? আমি যে এঁকেছি না স্যার। নো তাহলে স্যার। আমি 0 একদিকে লিখলাম, তারপরে 1 2 3 চলে এসেছে, বাট 4 আসেনি। আমি ধরো 4 আশেপাশে অন্য একটা জায়গায় লিখলাম। তারপরে 5 চলে এসেছে, 6 আসে নাই, আমি 6 ধরো এই জায়গায় লিখলাম। 7 এসেছে, 8 আসেনি, আমি 8 এই কর্নারে লিখলাম। তোমরা কি আমার ব্যাপারটা বুঝতে পারছো কিভাবে লিখছি? ইয়েস স্যার। কারণ
এই টোটাল বাউন্ডারির ভেতরটাকে বোঝানো হচ্ছে ইউ। এই ইউ দিয়ে হচ্ছে আমরা বাইরে লিখি, যা মান আছে ইউ সবগুলো মান এর ভেতরে থাকতে হবে। এখন এ এবং বি সেটের ভেতরে যতটুকু থাকার সেটা তো থাকবেই, তার বাইরে যদি কেউ থেকে যায় সেটাও আমরা এই ভেতরের দিকে কোনো একটা ফাঁকে ফাঁকে গ্যাপে গ্যাপে লিখবো, বাট এখানে কোনো কমা চিহ্ন বা অন্য কোনো কিছু আমরা ব্যবহার করব না। তাহলে এতটুকু কি তোমরা সবাই বুঝছো কিভাবে উপস্থাপন করতে হয় ভ্যানচিত্রে? জি স্যার। ওকে, এবার এখান থেকে যদি তোমাকে বলা হয় এক একটা কাজ করতে, যেমন এখানে কাজ করতে বলা হয়েছে যে এ প্রাইম বি প্রাইম, এগুলো যদি বের করতে বলা হয় তাহলে আমাদের কিন্তু তখন আর ওই যে ইউ থেকে এ বাদ দিয়ে এভাবে না দেখালেও চলবে। যদি ভ্যানচিত্র থাকে সরাসরি লিখে দিতে পারবা। যেমন তোমরা এখন বুঝো, যদি ইউ এ প্রাইম কথাটার মানে হচ্ছে ইউ থেকে এটাকে বাদ দেওয়া, তার মানে ইউর এর ভেতরে মান আছে কয়টা? 4টা, 2 3 5 7। তুমি জাস্ট এই 4টা মান বাদে বাকি মানগুলোকে সাজিয়ে ফেলো, সিম্পল, 0 1 4 6 8 9, ঠিক না? বুঝতে পেরেছো তো? আবার একই রকম বি প্রাইম যদি বের করতে বলা হয় তাহলে বি বাদে এই যে বির ভেতরে 5টা মান আটকা পড়ে গেছে, এটা বাদে বাকি মানগুলো হবে। তাহলে আমি ছোট থেকে সাজালে 2 0 2 4 6 8, এই যে যেমনটা এখানে লেখা আছে। সবার কাছে ক্লিয়ার হচ্ছে? জি স্যার। তারপরে এই যে এ প্রাইম বি প্রাইম বলা হচ্ছে, মানে এই যে যে দুটো মান বের করেছো এদের মাঝখানে আবার কমন কি আছে? অনেক ভাবে তুমি ভ্যানচিত্রের মাধ্যমে প্রত্যেকটা মান আইডেন্টিফাই করতে পারবা, এই সুযোগ তোমার আছে। সো এটা আমরা খেয়াল করব এবং মনোযোগ সহকারে দেখব। এই যে এখানে দেখো লিখেই আছে যে উপরের উদাহরণের সেটগুলোকে ভ্যানচিত্রে দেখাও। আমি যেভাবে তোমাদেরকে দেখানো শুরু করেছিলাম সেই মানগুলোই তুমি চাইলে দেখাতে পারবা এবং একটা একটা করে কাজ করতে পারবা। আচ্ছা, নিশ্চিত সেট এটা হচ্ছে ডিসজয়েন্ট সেট, আমরা সংক্ষেপে এটাকে ফাঁকা সেট হিসেবে বলে থাকি নরমালি। অর্থাৎ যদি কোনো সেট দুটো সেটের মাঝে কমন না হলে, কোনো মান কমন না থাকে, তখনই আমরা সেটাকে এই ফাঁকা সেট বা নিশ্চিত সেট বলে থাকি। আচ্ছা, এখানে কিছু কাজ আছে, এগুলো তেমন কিছু না, আমাদের দেখার দরকার নেই। কার্তেশীয় গুণজ সেট। গুণজ কথাটার মানে হলো প্রোডাক্ট, ইংরেজিতে বলা হয়, বাংলায় আমরা বলি গুণ করা। অর্থাৎ আমরা যা কাজ করে এসেছি, ইউনিয়ন অনেকটা যোগের মতো, ইন্টারসেকশন অনেকটা হচ্ছে জাস্ট কমন নেওয়া আর কিছু না, তারপরে বাদ তো বুঝতেই পারছো বিয়োগের নিয়ম, বাট গুণের কোনো কাজ আমরা এখানে করিনি, যদিও ভাগ বলে কোনো কিছু সেটের মধ্যে নাই। তো এই গুণের ক্ষেত্রে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা এখানে দেখানো হয়েছে। যখনই দুটো সেটের উপাদানের মাঝে গুণ সম্পর্ক বোঝানো হয় তখন প্রত্যেকটা উপাদানকে একটা একটা করে নিয়ে জোড়া তৈরি করা হয়, আমরা এটাকে ক্রমজোড় বলি। এক্স ওয়াই আকারে আমরা চিন্তা করি, অর্থাৎ এর সেটের একটা মানের সাথে বি সেটের একটা মানের গুণ দেখাই, এভাবে করেই আমাদের জোড়া তৈরি করা হয়। এবং এই কার্তেশীয় গুণজের সূত্রটা হচ্ছে অনেকটা এরকম, অর্থাৎ এক্স কে বোঝানো হচ্ছে এই প্রথম জোড়া থেকে পাওয়া মান, মানে প্রথম সেটের ভেতরের মানকে ধরা হয় এক্স, আর দ্বিতীয় সেটের উপাদানের ভেতর থেকে ধরা হয় হচ্ছে ওয়াই। এজন্য এই যে এক্স বিলংস টু এ আর পরেরটাকে বলা হচ্ছে ওয়াই বিলংস টু বি। প্রত্যেকবার একটা একটার সাথে গুণ করে আমার এই জোড়া মিলাতে হবে। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেব, এবং এখানে একটা সুযোগ হলো যে গুণের ক্ষেত্রে কেবলমাত্র ভেতরে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে পারি, কারণ জোড়া বোঝাতে গেলেই আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি। তো এই ক্ষেত্রে এই যে এখানে আমরা একটা নমুনা দেখতে পাচ্ছি যে এখানে 1 2 এবং এবিসি, এটা হলো এ এবং বি সেটের উপাদান, এদের মাঝে যদি আমার গুণ করতে হয় তাহলে আমি নরমাল নিয়মে চিন্তা করব যে এর সাথে এর গুণ, 1 এর সাথে এর গুণ, 1 এর সাথে বি এর গুণ, আবার 1 এর সাথে সি এর গুণ, এই টানা 3টা গুণ আমি কমপ্লিট করতে পারি। গুণ করা মানে যে 1 ইনটু এ মানে শুধু এ সেরকম না, জাস্ট আমরা কমা দিয়ে তাদের সম্পর্কটাকে বুঝাবো। ব্র্যাকেট ক্লোজ করব, এট এ টাইম কমা দিয়ে পরবর্তী গুণটা দেখাবো। এরপরে আমার কাজ হবে 2 এর সাথে সিরিয়ালে এর গুণ, 2 এর সাথে সিরিয়ালে বি এর গুণ, 2 এর সাথে সিরিয়ালে সি এর গুণ, এইভাবে করে আমরা গুণগুলো করে থাকি।